যে কাজ করে থাকো ভালো। তো আমরা আজকে আবার আমাদের কাজ শুরু করব। আর ২-১ মিনিটের মধ্যেই শুরু করব আর কি। তোমরা সবাই মাইক অফ করে বসবে এবং যাকে যা যা বলার দরকার যখন বলার আসবে তখন বলবো আমরা, ঠিক আছে? আমি যখন কথা বলবো তখন যখন প্রশ্ন করব তখন উত্তর দিবে, তার আগে কোনো উত্তর দেবে না। তো আমরা সবাই বাংলা বইটা সামনে নেই। আমরা কালকে যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে আমাদের শুরু করব আজকে। তোমরা একটু দেখো, বইটা বের করে একটু দেখো, আমি ১ মিনিটের পরে শুরু করবো আর কি। যেখানে গতকাল পড়েছিলাম যেখানে সেখানেই বের করবে। আমাদের বাংলা বই ১১ পৃষ্ঠা, ১১ পৃষ্ঠা ১২ পৃষ্ঠা। আমরা আজকে ১১-১২ পৃষ্ঠা পড়বো। গতকাল আমরা পড়েছি, যারা গতকাল পড়েছো আজকে তারা পড়বে না, আজকে আবার নতুন যারা আছো তারা পড়বে। না, এখন পড়তে হবে না, এখন পড়া এখনো অনেক দেরি আছে। তাহলে আমি তোমাদের বাংলা ক্লাস শুরু করলাম। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে, সবাই মাইক অফ করে মনোযোগ দিয়ে দেখো আমি কি দেখাতে চাচ্ছি, তোমরা সেগুলো দেখো। তারপরে যখন প্রশ্ন করব তখন উত্তর দেবে। তাহলে আমরা আজকে শুরু করব। ১১ ১১ এবং ১২ পৃষ্ঠা সম্পূর্ণটাই পড়ব এবং একদম এই বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে এটুকু আমরা পড়ব, সুন্দরবনের বাঘ থেকে। এটা তোমরা খেয়াল রাখবে। আচ্ছা দেখো, ছবিগুলা দেখো, ছবিগুলা দেখো। কিসের ছবি এগুলো বলো তো? হ্যাঁ, পাখির ছবি। পাখির ছবি, তাই না? এটা কোন দেশের পাখি? এরা এরা কোন দেশের পাখি? না না, এরা কোন দেশের পাখি? কোন দেশে পাওয়া যায় এই পাখিগুলো? আমাদের দেশে আমাদের দেশে দেখতে পাওয়া যায় পাখিগুলো। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এগুলো বাংলাদেশের পাখি। বাংলাদেশের পাখি, তাই না? সবই দেখা যায় কিন্তু আমরা তো এখানে দেখতে পাই না। আমরা যদি সুন্দরবনে যাই বা বিভিন্ন চরে যাই তাহলে আমরা এই পাখিগুলো দেখতে পাবো, ঠিক আছে? তাহলে দেখো, এই পাখিগুলোর নাম কি তোমরা জানো? আচ্ছা, প্রথমে যে পাখিটা দেখা যাচ্ছে এটার নাম একজন বলো, কি পাখি এটা? না, এইটা কি পাখি? এই যে এই প্রথমটা। হ্যাঁ, চিনো না তোমরা, তাই না? সবই বকের মতো দেখতে, তাই বলছো বক। এটা তো চিনো, এটা কি? শকুন। এই যে এইটা কি, এটা চিনো? এই যে এই যে ডালের উপরে বসে আছে এটা মাছরাঙা। আর এটা চিনো? এটা বক চিনো, কিন্তু এইখানে এই দুইটাকে চিনতে পারছো না তোমরা, তাই না? তাহলে আমরা দেখি এই দুইটা কি পাখি। দেখো, মদন টাক, এটার নাম হলো মদন টাক, ঠিক আছে? এটাও বাংলাদেশে
আছে মদন টাক, তারপরে দেখো সারস, এটাকে হ্যাঁ সারস দেখা যাচ্ছে না। তারপরে দেখো শকুন, তারপরে দেখো মাছরাঙ্গা, আর এটা হলো বক। তাহলে আমরা দেখলাম বিভিন্ন পাখি, দেখলাম মদন টাক, সারস, শকুন, মাছরাঙ্গা, বক। আরো অনেক ধরনের পাখি বাংলাদেশে আছে, তাই না? আরো অনেক ধরনের পাখি বাংলাদেশে আছে। আচ্ছা, এই এই পাখিগুলা কি আমাদের কোনো উপকার করে? এই পাখিগুলো আমাদের কোনো উপকার করে? এই যে পাখিগুলা দেখলে, এই পাখিগুলা কি আমাদের কোনো উপকার করে? আচ্ছা, তোমরা এই পাখিগুলো দেখলে কি কি পাখি দেখলে মনে রাখবে? মদন টাক, সারস, শকুন, মাছরাঙ্গা, বক, ঠিক আছে? এবার দেখো, এবার আরো কিছু ছবি দেখা যাচ্ছে। আরো কিছু ছবি দেখা যাচ্ছে, দেখো। এটা কি বন বিড়াল, তাই না? এটা হলো, দেখো আমি ছবিগুলো দেখাচ্ছি, এটা বন বিড়াল। তারপরে হলো দেখো লাল বানর, তারপরে আছে কুমির, তারপরে আছে শিয়াল। এগুলো এগুলো তো তোমরা কালকে দেখেছো, গন্ডার, হাতি, বুনোশুয়োর আর হরিণ, চিত্রা হরিণ। এগুলো বাংলাদেশের প্রাণী, তাই না? এগুলো বাংলাদেশের প্রাণী। আরো আছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলো বাংলাদেশের প্রাণী, ঠিক আছে? আমরা দেখলাম কিছু পাখি, দেখলাম আর কিছু প্রাণী দেখলাম, কিছু পাখি আর কিছু প্রাণী দেখলাম। আচ্ছা, এবার তোমরা বলো, এই পাখিগুলো প্রাণীগুলো আমাদের কোনো উপকারে আসে? পাখিগুলো কি আমাদের কোনো উপকারে আসে? আচ্ছা, আচ্ছা, তাহলে তুষার আহমেদ, বলো কি উপকারে আসে? তুষার আহমেদে যে আছো, বলো কি উপকারে আসে পাখিগুলো আমাদের? হ্যাঁ, শকুন উপকার, আর আর বাকি পাখি? আচ্ছা, ইফরাত হোসেন হলো যে বাকি পাখিগুলো, যে শকুনেরটা নাই আমরা বলতে পারি যে পরিচ্ছন্ন পরিবেশ, তাহলে আর কিছু বলতে পারবা যে ওই পাখিগুলো আমাদের কি উপকার করে? পাখিগুলো আমাদের কি উপকার করে? কিছু তো উপকার করেই, সকল কিছুই কিছু না কিছু উপকার করে। তো পাখিগুলো আমাদের কি উপকার করে? সবাই তো মাছ খায় নাকি? ওগুলো পাখিগুলো প্রায় মাছ খায় সবাই, কিন্তু আমাদের পাখিগুলো উপকার করে না। তারা পোকামাকড় খায় না? খায়। আমাদের জমির যে, আমাদের জমি যে ফসল হয়, সেই ফসলে তো অনেক ক্ষতিকর পোকামাকড় থাকে, থাকে না? সেগুলা কি করে পাখিগুলা? সেগুলা কি করে খায়, খেয়ে কি করে আমাদের ফসলকে রক্ষা করে, তাই না? এই যে পোকামাকড়গুলো খেয়ে, বিভিন্ন পোকামাকড় যেগুলো ফসলের ক্ষতি করে, পাখিগুলো সেগুলো খায় এবং সেগুলো খেয়ে আমাদের উপকার করে। তেমনি জীবজন্তুগুলো আমাদের বিভিন্নভাবে উপকার করে, করে না? মানে প্রাণীগুলো, প্রাণীগুলো আমাদের বিভিন্নভাবে উপকার করে আমাদের। আমরা যে দেখলাম, যেমন কি যেন হাতি দেখলাম, হাতি আমাদের উপকার করে? কি উপকার করে? হাতি আমাদের কি উপকার করে বলো তো? হাতি আমাদের কি হাতি কি অনেকে হাতির যে সার্কাসে খেলা দেখিয়ে জীবিকা জীবিকা নির্বাহ করে না? করে? অনেকের জীবিকা নির্বাহ করে না হাতির খেলা দেখিয়ে সার্কাসে? হ্যাঁ, আবার হাতিতে চড়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায় না? আগে কি করতো, হাতি চড়ে যুদ্ধ হইতো, আগেকার আমলে হাতিতে চড়ে যুদ্ধ হইতো, তাই না? তাহলে এখন হাতি উপকার করে। হাতি কিভাবে আমাদের উপকার করে? অনেকের অনেকের জীবিকা নির্বাহ হয় হাতি দিয়ে। হাতির দ্বারা তারা কি করে, বিভিন্ন সার্কাস দেখিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। আচ্ছা, সাউন্ড কার খারাপ হচ্ছে? সাউন্ড খারাপ হচ্ছে কার? আচ্ছা, অফ করো, অফ করে দাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাখি এবং জীবজন্তু আমাদের অনেক উপকারে আসে, আবার কিছু অপকারও করে, কিন্তু উপকারেও আসে, তাই না? তাহলে আমরা যে জানলাম যে এই
অপ্রয়োজনীয় কিছুই নাই, প্রাণীগুলো অপ্রয়োজনীয় কিছু না কিছু উপকার আমাদের করেই থাকে। ঠিক আছে, তাহলে আমরা এই পাখি এবং প্রাণীর এখন আমরা কাজে যাব। দেখতে পাচ্ছ তোমরা ছবি টবি দেখতে পাচ্ছ? আচ্ছা, ওকে। এবার আমাদের কাজ হলো এগুলো আমরা দেখলাম। এবার আজকের যে পাঠ আছে সেখান থেকে যুক্ত বর্ণযুক্ত শব্দ খুঁজে বের করো। আজকে যে আমাদের পাঠ আছে যুক্ত বর্ণযুক্ত শব্দ 11 পৃষ্ঠা এবং 12 পৃষ্ঠায় অনেক শব্দ আছে। তার মধ্যে আমি দেখো তোমরা আরো কিছু পাবে, যেমন গন্ডার আছে। গন্ডার আছে না? আছে, এখানে যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণ আছে। তারপরে যেমন বৃক্ষলতা, তারপরে যেমন পরিচ্ছন্ন, তারপরে আছে বিলুপ্ত প্রায়, পরিমণ্ডল, বিপন্ন, ধ্বংস। আচ্ছা, আর কোন শব্দ আছে কিনা তোমরা দেখো তো। বিপন্ন, বিপন্ন তো হ্যাঁ, বিপন্ন তো আছেই। আর কিছু আছে নাকি দেখো। হ্যাঁ, কি দেখো আরো কিছু যুক্ত বর্ণ, একই যুক্ত বর্ণ আমি লিখিনি, যেমন ক মূর্ধন্য ষ যুক্ত বর্ণ আমি আর লিখিনি, আরো অনেক আছে। দেখো খোঁজো তো, বই বের করে খোঁজো। না, সুন্দরবন, হ্যাঁ সুন্দরবন আছে। আর কি ওদিকে গেলে, ওদিকে আমাদের পড়ার মধ্যে আছে অস্ট্রেলিয়া, নেই তো। আমরা পড়ার মধ্যে দেখব 11 পৃষ্ঠায় সুন্দরবনের বাঘ থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে দেখব। জঙ্গল, আচ্ছা ঠিক আছে। আর চিত্রা হরিণ, হ্যাঁ জঙ্গল তো হলো, একজন যা বলবে দ্বিতীয় জন আর সেটা বলবে না। কি আচ্ছা, এখানে দেখো একটু লক্ষ্য, লক্ষ্য আছে, আছে লক্ষ্য। তারপরে ক্ষতিকর আছে, ক্ষতিকর আছে, ক্ষতিকর। এই ধরনের আরো যুক্ত বর্ণযুক্ত শব্দ আছে। এইগুলা, এই শব্দগুলো আমরা খুঁজে বের করতে পারবো, পারবো না? এই যুক্ত বর্ণযুক্ত শব্দগুলো আমরা দেখলাম, তাহলে তোমরাও তো সবাই মিলিয়ে মিলিয়ে দেখলে যে যুক্ত বর্ণগুলো আছে, তাই না? ওকে, এবার যুক্ত বর্ণ ভেঙে লেখো। প্রতিটি যুক্ত বর্ণের তৈরি দ্বারা শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা করো। এটা দিয়ে একটা, এটা ভেঙে লিখতে হবে। ভাঙলে কি হবে? মূর্ধন্য ড, তাই না? মূর্ধন্য যোগ ড, এখানে শব্দ কি হবে? যেমন একটা শব্দ লিখলাম আমি ঠান্ডা, ঠান্ডা দিয়ে একটা বাক্য দেখো আমি লিখলাম শীতকালে ঠান্ডা লাগে। শীতকালে ঠান্ডা লাগে। তারপর দেখো এটা একটা যুক্ত বর্ণ, ক যোগ মূর্ধন্য ষ, তাই না? এটা যেমন শিক্ষা, আমি লিখলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড। তোমরা একটু দেখো, তোমরা নিজেরা অন্য বাক্য লিখতে পারবে। তোমরা একটু এগুলো একটু দেখো, দেখে তোমরা যদি মনে করো যে অন্য বাক্য লিখবে লিখবে, সমস্যা নেই, অন্য শব্দ লিখবে লিখবে। দেখো চ ছ ইচ্ছা, ইচ্ছা থাকলে উপায় হয়। এবারে দেখো ক ত, ক যোগ ত সপ্তাহ, এক সপ্তাহে 7 দিন। তাহলে এটা উল্টা, মানে আমি এটা ঠিক করিনি, এটা একটু দেখো আমি এটা ঠিক করে দিচ্ছি। এটা আমি ওইটাই লিখে রেখেছিলাম। তাহলে তোমরা একটা বাক্য বলো তো, এখানে কি হবে? ধ্বংস দিয়ে একটা বাক্য বলো, ধ্বংস দিয়ে একটা বাক্য বলো। আচ্ছা, ধ্বংস দিয়ে একটা বাক্য বলো।
ধ্বংস দিয়ে একটা বাক্য বলো। ধ্বংস, ধ্বংস দিয়ে একটা বাক্য বলো। হ্যাঁ, ধ্বংস দিয়ে একটা বাক্য। পৃথিবীকে আমাদের ধ্বংস হওয়া থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, পৃথিবীকে আমাদের ধ্বংস হওয়া থেকে বাঁচাতে হবে। তাহলে আমরা এখানে লিখবো এটা। পৃথিবীকে আমাদের ধ্বংস থেকে বাঁচাতে হবে নাকি? বাঁচাতে হবে, পৃথিবীকে আমাদের ধ্বংস থেকে বাঁচাতে হবে। হয়ে গেল, তাই না? পৃথিবীকে আমাদের ধ্বংস থেকে বাঁচাতে হবে। তাহলে এরপরে আছে কি আরেকটা দেখো আছে, এগুলো সব এখানে কথা বলছে কে? মাইক অফ করে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা, এবার দন্ত ন ন, অন্ন, আমরা অন্ন খাই। তোমরা এই ধরনের বাক্য আরো অন্য বাক্য লিখতে পারবে, তো পরীক্ষার সময় কিন্তু আমাদের এই ধরনের থাকে, তাই না? যুক্তবর্ণ ভেঙে লিখতে হয়, তারপরে একটা শব্দ লিখতে হয়, শব্দ দিয়ে একটা বাক্য লিখতে হয়। তো তোমরা এগুলা খেয়াল রাখবে। তাহলে আজকে আমি যেগুলা তোমাদের এখানে যুক্তবর্ণগুলা ভেঙে দেখালাম, তোমরা অনেকেই হয়তো পারো। তারপর তোমরা এই দিয়ে বাক্য, এই বাক্য দিয়ে লিখতে হবে এমন না, তোমরা অন্য ধরনের বাক্য লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যুক্তবর্ণ দেখলাম, আর কি দেখলাম? যুক্তবর্ণ যুক্ত শব্দ দেখলাম। এবার আমরা এই যে রিডিংটা পড়বো, এই রিডিংটা পড়তে গেলে আমাদের কি খেয়াল করতে হবে, কে বলতে পারো? রিডিং পড়তে গেলে কি খেয়াল করতে হবে? আমরা যখন রিডিং পড়বো তখন আমরা কি খেয়াল করব? কি খেয়াল করব বলো তো? আমি বলি, তোমরা বলতে পারছো না। আচ্ছা দেখো, আমরা এই যে রিডিংটা যখন পড়বো তখন আমাদের এই যে বিরাম চিহ্নগুলা খেয়াল করতে হবে। বিরাম চিহ্নগুলা দেখতে হবে যে কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় কমা আছে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন আছে, আর কোথায় ড্যাশ আছে, বা কোথায় বিভিন্ন রকম যে আমাদের থাকে। হ্যাঁ, সে সেমিকোলন, কোলন, এগুলো যে থাকে আমরা দেখে দেখে পড়বো। তাহলে এখন যখন আমরা এই রিডিং করব তখন আমাদের যে পড়ার সময় আমাদের যে গলার স্বর ওঠানামা এগুলো ঠিক থাকতে হবে। রিডিং পড়াটা কিন্তু যেভাবে পড়লেই হবে না। যেমন আমি এখানে পড়ে শোনাচ্ছি তোমাদের, তোমরা বইটা বের করে 11 পৃষ্ঠা থেকে শুরু করো। আমি পড়ছি, তোমরা ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করবে। যখন দাড়ি হবে তখন একটু বেশি থামতে হয়, আর যখন কমা হয় তখন একটু কম থামতে হয়। আর কোশ্চেন মার্ক হলে সেটা, প্রশ্নবোধক চিহ্ন হলে সেটা প্রশ্ন করি, সেই প্রশ্নের মতোই করতে হয়। যেমন আমি পড়ছি, শোনো। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। এখানে থামলাম, যেহেতু এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এরপরে আছে কোনোটার বড় বড় শিং, তাহলে একটু থামলাম। কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ, এটা দাঁড়িয়ে আছে, থামলাম। এদের বলে চিত্রা হরিণ, দাঁড়িয়ে আছে, থামতে হবে। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, ছিল হাতি, ছিল বুনো শুয়োর। আমি একবারে পড়ছি না। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, ছিল হাতি, ছিল বুনো শুয়োর। এখানে কমা আছে, অল্প অল্প থামতে হবে। এখন এসব প্রাণী আর নেই, দাঁড়িয়ে আছে, থামলাম। তবে দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। কিন্তু আমি মাঝখানে কিন্তু থামিনি। যে কোনো দেশের জন্য জীবজন্তু, পশু পাখি এক অমূল্য সম্পদ।
দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্তপ্রায় পাখি। প্রাণী প্রাণী বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান, তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা, খরা, ঝড় ইত্যাদি। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয়। সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। পড়াটা এইভাবে সুন্দর করে পড়তে হবে। তাহলে আমি এখন একজনের কাছে ইফরাত হোসেন, আমি তোমার কাছে শুনবো, তুমি পড়ো। স্যার প্রথম থেকে ওই এই যে আমি বললাম, আমি যেটুকু পড়লাম সুন্দরবনের প্রাণী থেকে। সুন্দরবনে বাঘ আছে, বাঘ ছাড়াও এখান থেকে। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। পড়ো পড়ো, বাকি সবাই মনোযোগ দিয়ে শোনো। শিকার করে জীবজন্তু সুযোগ পেলে মানুষও খায়। এক সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ। না না, ওইখানে নাও, ওইখান থেকে না, সুন্দরবনে বাঘ ছাড়াও এখান থেকে পড়বে। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, ছিল হাতি, ছিল বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই, তবে দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। যেকোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলে সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর এসব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্তপ্রায় পাখি। প্রাণী বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান, তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা, খরা, ঝড় ইত্যাদি। পশুপাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয়। সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তের হাত থেকে বাঁচাতে হবে। তাহলে বাকি সবাই শুনেছো তো? পড়াটা স্পষ্ট করে সুন্দর করে পড়তে হবে, ঠিক আছে? সুন্দর করে পড়তে হবে পড়াটা। তাহলে এখানে রিডিং পড়াটা তোমাদের, তোমরা তো কালকেও পড়েছো, আজকেও আমি একটু পড়লাম, এবার আমি অন্য কাজে যাই। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে এই পড়াটুকু পড়লাম, এই প্রশ্নগুলোর উত্তর বলতে হবে। সুন্দরবনের প্রাণীদের বর্তমান অবস্থা কি? সুন্দরবনের প্রাণীদের বর্তমান অবস্থা কি? কেউ একজন বলো। হ্যাঁ, সুন্দরবনের প্রাণী যে পড়লাম আমরা, এই পড়ার থেকে বুঝলাম সুন্দরবনের প্রাণীদের বর্তমান অবস্থা কি। সুন্দরবনের প্রাণীদের বর্তমান অবস্থা কি? সুন্দরবনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? এভাবে আমরা বলবো সুন্দরবনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, আছে চিত্রা হরিণ, কিন্তু গন্ডার, হাতি, বুনো শুয়োর একসময় ছিল, এখন আর নেই।
হুম। তাছাড়া আরো অন্যান্য প্রাণী, যে সমস্ত প্রাণীগুলো যেগুলা যে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে কোনগুলা, তাহলে আমাদের কি করতে হবে এখন? আমাদের যে এই যে অনেক পশু পাখি জীবজন্তু সুন্দরবন থেকে হারিয়ে যাচ্ছে, এগুলাকে আমাদের রক্ষা করতে হবে। এই হলো বর্তমান অবস্থা, তাই না? তা সুন্দরবনের বর্তমান অবস্থা যদি আমরা বলি, সুন্দরবনের বর্তমান অবস্থা এইভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে কি বললাম? সুন্দরবনের প্রাণীদের বর্তমান অবস্থা বলতে হবে। তা সুন্দরবনের প্রাণীরা, অনেক প্রাণী কি বিলুপ্ত হয়ে গেছে, অনেক প্রাণীদের জীবন বিপন্ন, এবং অনেক প্রাণীর অস্তিত্ব এখনো আছে, আমরা যদি এইভাবে বলি। আচ্ছা, যেমন সুন্দরবনের আর কি কি ছিল, যেমন চিতাবাঘ, উলবাঘ, এগুলা কি ছিল? এগুলার এখন দেখা যায় না। চিতাবাঘ, উলবাঘ এখন আর দেখা যায় না। তারপরে গন্ডার, হাতি, বুনো শুয়োর এগুলো দেখা যায় না, এগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন যেগুলো আছে সেগুলোর মধ্যে চিত্রা হরিণ, তারপর রয়্যাল বেঙ্গল টাইগার এবং আরো অন্যান্য প্রাণী আছে। তবে কিছু কিছু প্রাণী এখনো সুন্দরবন থেকে প্রায় বিলুপ্তির পথে, সেগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। এই হলো সুন্দরবনের প্রাণীদের বর্তমান অবস্থা। তাহলে এটা কি তোমরা এখন ব্যাখ্যা করে বলতে পারবে না? পারবে? সুন্দরবনের প্রাণীদের বর্তমান অবস্থা এগুলো তোমাদের জানতে হবে আর কি। এগুলা তোমরা জেনে লিখতে পারবে না এখন দুই তিনটা বাক্য? আমি যে আলোচনা করলাম তোমরা কি লিখতে পারবে এখন? লিখতে পারবে? যে জি স্যার। তাহলে এটা এইভাবে আর কি আমাদের জেনে রাখতে হবে, যে আমরা আসলে জেনে রাখবো যে আসলে বর্তমান অবস্থাটা কি। বর্তমান অবস্থা হলো যে যে সমস্ত প্রাণী বিলুপ্ত হয়ে গেছে সেগুলা বলবো। আর কি বলবো? যে কিছু প্রাণী এখনো বিলুপ্ত প্রায়, সেটা বলবো। আর কি বলবো? যে যে আমাদের এইগুলাকে, যাদের জীবন বিপন্ন, প্রাণীদের অনেক প্রাণীর জীবন বিপন্ন, তাদের আমাদের রক্ষা করতে হবে। এই হলো এটা হলো সুন্দরবনের প্রাণীদের বর্তমান অবস্থা। এবার বলা হচ্ছে কিভাবে সুন্দরবনের প্রাণীদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করা বা বাঁচানো যেতে পারে। এই প্রশ্নটা তোমরা মনে রাখো। এটা এখন বিলুপ্তির হাত থেকে রক্ষা করা বা বাঁচানো যেতে পারে কিভাবে? কিভাবে সুন্দরবনের প্রাণীদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করা বা বাঁচানো যেতে পারে? এটা তোমাদের একটা বাড়ির কাজ হিসাবে থাকবে, তোমরা চিন্তা ভাবনা করে এটা লিখবে। তাহলে আমি পরবর্তীতে যাই, আমি পরে এই শব্দগুলো এবার তোমরা তোমাদের অনুশীলনীতে যাও। অনুশীলনীতে যাও, পৃষ্ঠা 13 পৃষ্ঠায় যাও। 13 পৃষ্ঠা, বইয়ের 13 পৃষ্ঠায়, বইয়ের 13 পৃষ্ঠা। শব্দের শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের অর্থ বলি, নিজের শব্দগুলোর অর্থ বলিও লিখি। অপার, তাহলে কাজ করো, বলো অপার মানে কি? তাহলে তো অগাধ, অসীম, তাহলে তোমরা সাথে সাথে বলবে এবং খাতায় লিখবে। খাতা নাও। সাথে সাথে লিখবে। তাহলে অপার মানে অগাধ, অসীম, লেখা হয়েছে। জি স্যার। আর তারপর সোমবার লেখো। সোমবার মানে যা আছে সেটা লেখো। সোমবার মানে কি? বিভিন্ন উপাদান, বিভিন্ন উপাদান। বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস, লিখো। হয়েছে না? সোমবার মানে হয়েছে। তারপরে দেখো রয়েল। রাজকীয়।
লেখো, লিখে ফেলো রয়্যাল রাজকীয়। এটা তোমাদের কিন্তু ওই যে ইয়ে আছে, মানে ওয়ার্কশিট আছে, সেখানে থাকবে। তা ভয়ঙ্কর, ভীষণ, ভীষণ, ভীতিজনক, অত্যন্ত। আচ্ছা, তারপর অমূল্য, যার মূল্য নির্ধারণ করা যায় না। আচ্ছা, তারপর বিলুপ্ত প্রায়, যা লোপ পাওয়ার কাছাকাছি অবস্থায় আছে। যা লোপ পাওয়ার কাছাকাছি অবস্থায় আছে। তাহলে অর্থগুলো লেখা হয়েছে না? হয়েছে সবার? আচ্ছা, এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি, এই যে শব্দের অর্থগুলো আমরা বললাম ও লিখলাম, এই যে শব্দের অর্থ বের করার তোমরা কি কৌশল অবলম্বন করো? তোমাদের কৌশলটাকে শব্দের অর্থগুলো পাওয়ার? একজন বলো যে এই যে শব্দের অর্থগুলো আমরা কোন কৌশলে এগুলা পাই? কোন কৌশলে এই শব্দের অর্থগুলো আমরা পেয়ে থাকি বলতে পারো? কৌশলটা কি আমাদের? আমরা কি গাইড থেকে পড়ি? তাহলে কোথা থেকে পড়ো? হ্যাঁ, বই থেকে? বইয়ের কোথায় আছে? হ্যাঁ, বইয়ের শেষে আছে, তাই না? বইয়ের শেষে শব্দের অর্থ জেনে নেই। বইয়ের শেষে শব্দের অর্থ জেনে নেই, তাই না? এখন তোমরা এই শব্দের অর্থগুলো কিভাবে খোঁজো? হ্যাঁ, প্রথম অক্ষর দিয়ে, যে শব্দটার প্রথম অক্ষর সেটা দিয়ে তোমরা এই বইয়ের মধ্যে শব্দের অর্থগুলো খোঁজো, তাই না? খুঁজে সেখান থেকে ওই শব্দের অর্থগুলো জেনে নাও। সবাই শুনেছো? বাকি সবাই গাইড থেকে পড়বে না, তোমাদের শব্দের অর্থ কিন্তু এখানেই আছে। তাহলে তোমরা এই তোমাদের কৌশলটা হলো এই যে বইয়ের শেষের দিকে যে শব্দের অর্থ জেনে নিয়ে আছে, সেখানে তোমরা শব্দের প্রথম অক্ষরটা দিয়ে প্রথম বর্ণটা দিয়ে সেখান থেকে খুঁজে খুঁজে বের করে শব্দের অর্থগুলো বের করবে। ওকে? হ্যাঁ, এটাই তোমাদের কৌশলটা কি আমি জানতে চেয়েছি। তোমরা অবশ্যই জানো কৌশলটা, তাহলে এই জন্য তোমাদের ধন্যবাদ। আসলে তোমরা কৌশলটা জানো যে শব্দের অর্থ আমরা কোথা থেকে পাবো। আচ্ছা, ওকে, এবার আমরা পরবর্তীতে যাব। আচ্ছা, এবার দেখো এই যে 2 নম্বর, দেখো অনুশীলনের 2 নম্বর, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। অমূল্য, অপার, সম্ভার, রয়েল, ভয়ঙ্কর, বিলুপ্ত প্রায়, এই শব্দগুলা দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে বলো ক নম্বরে কি হবে? কোন শব্দটা বসবে? হ্যাঁ, কি হবে? অপার, তাই তো? বাংলাদেশ অপার সৌন্দর্যে ভরপুর। তারপরে খ নম্বর কি হবে? সম্ভার। গ নম্বর কি হবে? রয়েল। আর ঘ নম্বর অমূল্য সম্পদ। আর উ নম্বর বিলুপ্ত প্রায় পাখি। ওকে, তাহলে তোমাদের মধ্যে হয়ে গেছে এটা, তাই না? তাহলে তোমরা এখন এটা করতে পারবে না। তাহলে অনুশীলনী 1, অনুশীলনী 2 আমরা সারলাম। তারপরে আমি গতদিন অনুশীলনী 6 এর আলোচনা করেছিলাম, সেটা তোমরা লিখেছো নিশ্চয়ই। আচ্ছা, এবার তোমাদের বাড়ির কাজটা হলো ওই যে প্রশ্নটা, কিভাবে সুন্দরবনের প্রাণীদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করা বা বাঁচানো যেতে পারে।
ঠিক আছে? কিভাবে সুন্দরবনের প্রাণীদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করা বা বাঁচানো যেতে পারে? এই প্রশ্নটার উত্তর তোমরা লিখবে। কিভাবে সুন্দরবনের প্রাণীদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করা বা বাঁচানো, তোমাদের নিজের মতো করে লিখবে। তারপরে আমি তোমাদের দেখবো আগামীকাল কিভাবে সুন্দরবনের প্রাণীদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করা বা বাঁচানো যেতে পারে। তোমরা একটু লিখে নাও প্রশ্নটা লিখে নাও। কে গো? নিশ্চয়ই লেখা হয়েছে, লেখা হয়েছে না? আচ্ছা, ওকে। তাহলে আমরা বাংলা ক্লাস এখানে শেষ করব। তাহলে আমি বাংলা, লেখা হয়নি। আচ্ছা তাহলে লেখো কিভাবে সুন্দরবনের প্রাণীদের বিলুপ্তির হাত থেকে বাঁচানো যেতে পারে, কিভাবে বাঁচানো যাবে। আচ্ছা, এখন আমি ইংরেজি নিয়ে আলোচনা করব। তোমরা ইংরেজি বই বের করো। ইংরেজি বই বের করবে। স্যার কত পৃষ্ঠা? 10 পৃষ্ঠা। কালকে 9 পৃষ্ঠা হয়েছে, 10 পৃষ্ঠা বের করো। 10 পৃষ্ঠা। বাড়ি কাজ 10 পৃষ্ঠা, ইংরেজি বইয়ের 10 পৃষ্ঠা। বাড়ির কাজ তো ওই তো দেয়া হলো, আর যেগুলো পড়ানো সেগুলাই বাড়ির কাজ। বের করছি। আচ্ছা, ওকে। এবার মাইক অফ করো। তাহলে আজকে আমরা পড়বো, দেখো তোমাদের বইয়ের ছবিটা দেখো, বা এই ছবিটাও দেখো। টক অ্যাবাউট দ্য পিকচার, মানে ছবি সম্পর্কে কিছু বলো। টক অ্যাবাউট দ্য পিকচার। টক অ্যাবাউট দ্য পিকচার, ছবি সম্পর্কে কিছু বলো। আর একটা ছোট ছেলে বলছে, হ্যাঁ, একটা ছোট ছেলে পড়ছে একটা, আর মা খাতা খাতা সেলাই করছে, আর তার বাবা টেলারে কাজ করছে। স্যার সৈকত ইসলাম পড়ছে, এখন তার মা এবং তার বাবা রাশিদুল ইসলাম বই পড়ছে এবং গান শুনছে। বই পড়ছে এবং গান শুনছে। তাহলে এইগুলা যে দেখছি ছবিগুলো, এই ইংরেজিতে বলা যাবে না? There the people in the picture. বলো। কয়জনকে দেখা যাচ্ছে? তিনজনকে। তাহলে আমরা বলতে পারি দেয়ার আর 3 মেম্বার্স বা 3 পার্সনস ইন দ্য পিকচার, তাই না? দেয়ার আর 3 পার্সনস ইন দ্য পিকচার বা 3 মেম্বার্স ইন দ্য পিকচার। ঠিক আছে? লোকটা কি করছে? এ ম্যান ইজ কি রিডিং সামথিং, কিছু পড়ছে, তাই না? কিছু লিখছে বা পড়ছে, লিখছে, ওই যে হাতে কলম দেখা যাচ্ছে, কিছু লিখছে। এ ম্যান ইজ রাইটিং সামথিং। আর মহিলাটা কি করছে? সে সেলাই
উমেন ইজ সিউইং, সেলাই করা মানে সিউইং, এই উমেন ইজ সিউইং। আর ছেলেটা কি করছে? reads a book. দি বয় ইজ স্টাডিং, লেখাপড়া করছে, তাই না? দি বয় ইজ স্টাডিং। আর কি দেখতে পাচ্ছ ছবিতে? একটা ঘড়ি দেখা যাচ্ছে। স্যার ঘড়ি দেখা যাচ্ছে, ক্যালেন্ডার আচ্ছা, ঘড়িতে কয়টা বাজে? কয়টা বাজে ঘড়িতে? ছটা। প্রায় 8 o'clock, তাই না? এই যে 8, এই যে ঘন্টার কাঁটা 8-এ আছে, আর এই যে মিনিটের কাঁটা প্রায় 11, মানে 12-র কাছাকাছি। 8 o'clock, 8 o'clock, তার মানে 8 o'clock। তাহলে 8 o'clock এটা একটা। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা দেখলাম যে there are 3 members in the picture. A man is writing something, a woman is sewing, and a boy is studying. আচ্ছা, in the picture there is a clock, it is 8 o'clock। তাহলে এটা এই একটা কি, একটা কিসের ছবি এটা? এখানে কিসের একটা অ্যাক্টিভিটি চলছে, তারা অ্যাক্টিভিটি কাজ করছে। দে আর ওয়ার্কিং অ্যাক্টিভিটিস। তাহলে এই অ্যাক্টিভিটিসটা কখনকার অ্যাক্টিভিটিস? ইভিনিং অ্যাক্টিভিটিস। তাহলে ইভিনিং অ্যাক্টিভিটিস, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইক এ ফ্যামিলি, লাইক এ ফ্যামিলি। তাহলে আমরা সাপোজ দিস ইজ সৈকত ফ্যামিলি বলতে পারি, তাই না? তাহলে আমরা দেখি এই ছবিটা থেকে আমরা দেখি কিছু, দেয়ার আর 3 পিপল ইন দ্য পিকচার। আমি যেই কথাগুলো বললাম সেটা একটু খেয়াল করো। এ ম্যান ইজ রাইটিং সামথিং, এ উইমেন ইজ সুইং, দেয়ার সন ইজ স্টাডিং, the clock in the picture shows that it is 8 o'clock. So I think the picture is about the evening activities of a family. Evening activities of a family. ঠিক আছে? তাহলে আমরা এই ছবিটা সম্পর্কে জানলাম। তাহলে আজকে আমাদের টুডেজ লেসন সৈকস ফ্যামিলি, ইউনিট 3, লেসন 1 to 10, পেজ 10। এটা হলো আজকের আমাদের পড়া। ওকে, তাহলে আমরা বই বের করি, আমরা এবার এই দেখি শব্দগুলো, এই যে আমরা দেখি, খেয়াল করি। দিস ইজ সৈকত, দিস ইজ সৈকত, দিস ইজ সৈকত। আচ্ছা, লিভস উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে বাস করে। লিভস ইন অ্যান অ্যাপার্টমেন্ট ইন বগুড়া। মিস্টার রাশিদুল ইসলাম অ্যান্ড মিসেস মনোয়ারা ইসলাম আর হিজ প্যারেন্টস। রিডস ইন ক্লাস 5, ইজ এ গুড স্টুডেন্ট, wants to improve his English, watches cartoons on TV every day, reads English books. এগুলো হলো সৈকত, এগুলো সৈকতের ব্যাপারে আমাদের বলা হচ্ছে এখানে। দেখো, সৈকত, দিস ইজ সৈকত। সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে বাস করে। লিভস ইন অ্যান অ্যাপার্টমেন্ট ইন বগুড়া, মানে ফ্ল্যাট, এখানে হবে ফ্ল্যাট, ফ্ল্যাট ইন বগুড়া, তাই না? আচ্ছা, এনে অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট একই কথা। মিস্টার রাশিদুল ইসলাম এন্ড মিসেস মনোয়ারা ইসলাম আর হিজ প্যারেন্টস। রাশিদুল ইসলাম, মনোয়ারা ইসলাম তার পিতামাতা। রিডস ইন ক্লাস 5, পঞ্চম শ্রেণীতে পড়ে। ইজ এ গুড স্টুডেন্ট, ভালো ছাত্র। ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, তার ইংরেজির উন্নতি করার চেষ্টা করে। ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে, প্রতিদিন তার কি করে টিভিতে কার্টুন দেখে। রিডস ইংলিশ বুকস, ইংলিশ বই পড়ে সৈকত। আচ্ছা, এবার দেখি, দিস ইজ সৈকত's ফাদার। His name is Mr. Rashidul Islam. He is a banker, writes stories in his free time, listens to music in his free time. কি কি কাজ করে সে? এবার দেখো, এটা হলো দিস ইজ সৈকত's মাদার। Her name is Monwara Islam, is a housewife, enjoys sewing in her free time, makes dresses, often gets orders from her friends and neighbors. আচ্ছা, এবার আমরা শব্দগুলো দেখি। প্যারেন্টস, ফাদার অ্যান্ড মাদার। তাহলে প্যারেন্টস, ফাদার অ্যান্ড মাদার, তার মানে ইংলিশ মিনিং হলো ফাদার অ্যান্ড মাদার। আচ্ছা, বাংলা মিনিং কি? ফাদার মানে বাবা, এন্ড মাদার তাহলে আমরা মানে মা। কি বলবো? একবারে বলবো পিতামাতা। প্যারেন্টস মানে হলো পিতামাতা, প্যারেন্টস মানে হলো পিতামাতা। আচ্ছা, ব্যাংকার, এ পারসন হু ওয়ার্কস ইন এ ব্যাংক, একজন লোক যে ব্যাংকে কাজ করে, একজন লোক যে ব্যাংকে কাজ করে, ব্যাংকার। তারপরে দেখো ফ্ল্যাট। ফ্ল্যাট হলো এ সেট অফ রুমস ফর লিভিং হুইচ ইজ এ পার্ট অফ এ বিল্ডিং, একটা বিল্ডিং এর
কয়েকটা রুম, একটা বিল্ডিং এর কয়েকটা রুম। আচ্ছা, তারপর আছে এনজয় মানে উপভোগ করা, টু গেট প্লেজার ফ্রম সামথিং কিছু থেকে আনন্দ পাওয়া, টু গেট প্লেজার ফ্রম সামথিং মানে উপভোগ করা। অফেন প্রায়, মেনি টাইমস, অফেন মেনি টাইমস প্রায়। ইমপ্রুভ মানে উন্নতি করা, টু গেট বেটার মানে আরো একটু ভালো করা, টু গেট বেটার। আচ্ছা, তারপরে দেখো নেইবার মানে সামওয়ান হু লিভস নিয়ার টু আস, যে আমাদের আশেপাশে বাস করে, মানে প্রতিবেশী। অলসো মানে আরো, তার মানে ইন এডিশন টু আরো। অ্যাবাউট, অ্যাবাউট হলো অন দ্য সাবজেক্ট অফ মানে একটা বিষয় বা বিষয়ে বা সম্পর্কে, বিষয়ে বা সম্পর্কে। স্পেশালি মানে বিশেষত, পার্টিকুলারলি মানে বিশেষত। অ্যানিম্যাল, অ্যানিমাল মানে হলো এ লিভিং থিং দ্যাট ইজ নট এ হিউম্যান বিইং, মানুষ না এবং উদ্ভিদও না, জীবজন্তু, মানুষও না উদ্ভিদও না। তাহলে এই হলো আমাদের শব্দের অর্থগুলা ছিল। ঠিক আছে, এবার একটা রিডিং কে পড়তে পারবে? রিডিং স্যার আমি পড়ো। সৈকত ইসলাম lives with his parents in a flat in Bogura. His father, Mr. Rafizul Islam, is a banker, but in his free time, Mr. Islam writes stories and listens to music. Shoykat's mother is S. Monara Islam. She is a housewife. In her free time, she enjoys sewing. She makes dress. She often gets orders from her friends and neighbors. Shoykat is in class 5. He is a good student. He wants to improve his English, so he watches cartoons on TV every day. He also reads English books. He likes books about animals, especially tigers and bears. আরেকজন, আর কে পড়বে? পড়ো, নয়ন হাবিব, নয়ন হাবিব পড়ো। পড়ো, সবাই শোনো। In Wales swimming. She makes dress gets orders from her friends and neighbors. Shoykot is in class 5. He is a good student. He wants to improve his English. So he watches cartoons on TV every day. He also reads English books. He likes books about animals, especially tigers and lions. থ্যাংক ইউ। আর কেউ? আরেকজন কে? তুষার আহমেদ পড়ো, পড়ো। Shoykot is with parents in a flat and Flat. Bogura. হ্যাঁ, His father, Mr. Rafizul Islam, he is a banker, but in his free time, Mr. Islam writes story and listen to music. Shoykot mother is সৈকত, Mrs. Monora Islam. সৈকত না, সৈকত একটা অ্যাপোস্ট্রোফেস আছে, সৈকত's মাদার। She is housewife. In her free time, she এনজয়েস enjoys সিউইং, sewing. She makes dress. ড্রেসেস, She ড্রেস না, ড্রেসেস। dress হ্যাঁ, often she often gets orders from her friends and neighbors. হ্যাঁ, Shoykot is in class 5. He is a in
He is He is a good student. He wants to improve his English. he he also read English books Yeah, he reads English books. and lions. He likes books about animals, especially tigers and lions. আচ্ছা ওকে, আর কেউ পড়বে? আচ্ছা ঠিক আছে, তোমরা এই রিডিংটা ভালো করে, কালকে আবার এই নিয়ে আবার আরো আলোচনা আছে। তাহলে রিডিংটা আরেকবার আমি পড়ে শোনাচ্ছি, তোমরা সবাই যারা একটু শুনে রাখো, কালকে কিন্তু তোমাদের বাকি জনের পড়তে হবে। শোনো, আচ্ছা আমি পড়ছি, শোনো। সৈকত ইসলাম lives with his parents in a flat in Bogura. His father, Mr. Rashidul Islam, is a banker. But in his free time, Mr. Islam writes stories and listens to music. Shoikot's mother is Mrs. Monwara Islam. She is a housewife. In her free time, she enjoys sewing. She makes dresses. She often gets orders from her friends and neighbors. Shoikot is in class 5. He is a good student. He wants to improve his English, so he watches cartoons on TV every day. He also reads English books. He likes books about animals, especially tigers and lions. তাহলে তোমরা এই পাঠটায় আগামীকাল আবার রিডিংটা পড়বে, বাড়িতে বাসায় পড়বে, এবং আগামী দিন এই নিয়ে আমার প্রশ্ন টশ্ন নিয়ে আলোচনা হয়। মানুষের যে শব্দের অর্থগুলো আমি বললাম সেগুলো নিয়ে আরো আলোচনা হবে। তো ইংরেজি এই পর্যন্ত শেষ, তোমরা এই কাজটা করবে। এবার তোমরা গণিত বই বের করো। গণিত বইটা বের করো। গণিত বই কোথায়? আমরা কালকে কিছু কাজ ছিল, আমরা কয় পৃষ্ঠা করছিলাম দেখো, 8 পৃষ্ঠা। 8 পৃষ্ঠা করছিলাম। 8 পৃষ্ঠা আমরা কালকে 6 পর্যন্ত করেছিলাম, তারপর তোমাদের বলেছিলাম 7 থেকে 12 পর্যন্ত। এটা তো পারবে তোমরা, তাই না? এই 7 থেকে 12 পর্যন্ত তোমরা আজকে বাড়িতে করবে। আমি হ্যাঁ কি কয়? গণিত প্রাথমিক গণিত পৃষ্ঠা বের করো, 8 পৃষ্ঠা বের করো। প্রাথমিক গণিতের 8 পৃষ্ঠা বের করো, 8 পৃষ্ঠা। আট পৃষ্ঠা বের করেছো? 8 পৃষ্ঠার গতকাল আমরা আচ্ছা 6 পর্যন্ত করেছিলাম, এবার 7 থেকে দেখো, 7, 8, 9, 10, 11, 12। তাহলে আমি বলি তোমরা এই বাসায় এগুলা করবে। তাহলে এই 7 নম্বরের এই যে এগুলার তো উত্তর কোথাও তোমরা পাবা না, পাবা কি? আচ্ছা আমি একটু বলি, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা 7 নম্বরের উত্তরটা দেখো, আমি বলি। ভাগফল 29 ভাগশেষ 575। যদি না করে থাকো লিখে রাখো, পরে করবা। ভাগফল 29 ভাগশেষ 575 লিখে রাখো। আরেকবার বলেন। ভাগফল হলো 29 আর ভাগশেষ 575। ভাগশেষ হলো 575, 575। 8 নম্বর ভাগফল 95, শুধু ভাগফল, ভাগশেষ নেই। হয়েছে 8 নম্বর ভাগফল 95। 8 নম্বরের ভাগফল হলো 95।
ভাগশেষ নেই, শূন্য। 9 নম্বর, ভাগফল হলো 89। ভাগফল 89 আর ভাগশেষ হলো 200। স্যার 10। 10 নম্বর হলো 68, ভাগফল 68, ভাগশেষ নেই, ভাগশেষ শূন্য আর কি, 68, 10 নম্বর হলো 68। 11 নম্বর, ভাগফল হলো 99 আর ভাগশেষ হলো 420। স্যার ভাগফল আরেকবার বলেন। ভাগফল হলো 99 আর ভাগশেষ হলো 420। 99 আর 420। স্যার 12। 12 নম্বর হলো ভাগফল হলো 83, 8 10 3, 83 আর ভাগশেষ হলো 280। তাহলে তোমরা কাজ করে এগুলার উত্তরগুলো মিলাবা ভাগগুলো করে। আচ্ছা, এবার 2 নম্বর দেখো, সঠিক কিনা যাচাই করি। সঠিক কিনা যাচাই করো যে এই ভাগগুলা যে সঠিক হয়েছে কিনা। এখানে ভাগফল 269, ভাগশেষ 28। এই ভাগফল 462, ভাগশেষ 214। এটার ভাগফল হয়েছে 134, ভাগশেষ হয়েছে 777। সঠিক কিনা যাচাই করতে হবে। তাহলে এই যে যাচাই বিধি, আমরা কি করে যাচাই করতে পারবো এই যে ভাগগুলা সঠিক কিনা আমরা কি করে যাচাই করতে পারবো? ভাগ করি। ভাগ করো, ভাগ না করে কি তাহলে কোন সূত্র দিয়ে যাচাই করব? বলতে পারবা কোন সূত্র দিয়ে যাচাই করব? যে আমরা যে এই যে ভাগগুলা হয়েছে কিনা যাচাই করব কোন সূত্র দিয়ে? বলছি। আমি এর আগেও আলোচনা করেছি যে কোন সূত্র দিয়ে যাচাই করা যাবে যে এই ভাগগুলো সঠিক হয়েছে বা সঠিক হয়নি। বলতে পারছো না কেউ? তাও না, আমি দেখো তাহলে। দেখো, যাচাই বিধি 1, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। যদি ভাজককে ভাগফল দিয়ে গুণ করে ভাগশেষ যোগ করে যদি ওইটা ভাজ্য হয় তাহলে সেটা সঠিক। তার মানে কি, ভাজক গুণ ভাগফল, যেমন এখানে আছে কি ভাজক কত আছে 124, এখানে ভাজক কত 124 আর ভাগফল কত 269। এই 124কে 269 দিয়ে গুণ করে এই 28 যোগ করলে যদি এই ভাজ্যটা হয় তাহলে আমরা মনে করব এটা সঠিক। ক্লিয়ার? কি বুঝতে পেরেছো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার তাহলে আমরা কি করব, ভাজককে ভাগফল দিয়ে গুণ করে ভাগশেষ যোগ করে যদি এই ভাজ্যটা হয় তাহলে আমরা বলবো সঠিক। এটা হলো 1 নম্বর যাচাই বিধি। আরেকটা যাচাই বিধি আছে, ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হবে। ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হবে, এটা আরেকটা যাচাই বিধি। ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হবে, এইটা যাচাই বিধি 1। এটা হলো যাচাই বিধি, ভাজককে ভাগফল দিয়ে গুণ করে ভাগশেষ যোগ করলে ভাজ্য যদি হয় তাহলে সঠিক, আর যদি ভাজ্য যদি এটা করে যদি না হয় তাহলে সঠিক নয়। আরেকটা যাচাই বিধি 2 হলো, ভাগশেষ যদি ভাজকের চেয়ে বড় হয় তাহলে সেটা সঠিক না, আর ভাগশেষ যদি ছোট হয় তাহলে সেটা সঠিক। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তো, এখানে একটু খেয়াল করে দেখো তো 2 নম্বরে ভাগশেষ কত, বলো তো ভাগশেষ কত? 28।
না না 2 নম্বরের 214। 214 আর ভাজক কত? ভাজক 203, তাই না? এই যে ভাজক যেটা দিয়ে ভাগ করছি, ভাজক 203। তাহলে এইখানে কি ভাজক বড় না ভাগশেষ বড়? ভাজক হলো 203 আর ভাগশেষ হলো 214। তাহলে ভাগশেষ তাহলে ভাগশেষ কি বড়? ভাগশেষ কি বড় হবে কখনো? তাহলে এটা সঠিক? তাহলে আমরা এটা কি যাচাই বিধি 2 অনুযায়ী বলতে পারি এটা সঠিক নয়? যাচাই বিধি 2 যে ভাগশেষ ভাজকের চেয়ে কি হবে? ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হবে, বড় হতে পারবে না। তাহলে এখানে ভাগশেষ দেখছি বড়, তাহলে এটা তো সঠিক নয় আমরা বলতে পারছি। 2 নম্বর যাচাই বিধি অনুযায়ী 2 নম্বর যাচাই বিধি অনুযায়ী বলতে পারছি আমরা এটা ভাগ সঠিক নয়। আর 3 নম্বরটা দেখো তো একই অবস্থা, ভাগফল কত? 418, সরি ভাজক কত? 418 আর ভাগশেষ কত? 777। 777। এটা কি ঠিক আছে? ভুল। ভুল কেন ভুল? তার ভাগশেষ ছোট হতে হয়। ভাগশেষ ছোট হতে হয়, ভাগশেষটা বড় হয়ে গেছে এখানে, তাইলে মানে আরো একবার যেত এখানে মনে হয়, তাই না? কিন্তু এখানে দেখা এটা সঠিক নয়। তাহলে আমরা কিন্তু দেখো সঠিক কিনা যাচাই করে আমরা 2টা পদ্ধতি অবলম্বন করেছি। একটা হলো ভাজক গুণ ভাগফল, এই যে 2টা যাচাই বিধি। একটা হলো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য, আরেকটা হলো ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, ভাগশেষ ছোট ভাজক। এই 2টা যাচাই বিধি অনুযায়ী আমরা কোনো ভাগ সঠিক কি সঠিক নয় তা যাচাই করতে পারি। তোমাদের অবশ্য এই জিনিসগুলো একটু অজানা ছিল আমার মনে হয়। একটা শুধু তোমরা শিখেছো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ ভাজ্য, কিন্তু এই দ্বিতীয়টা তোমাদের একটু মানে সমস্যা আছে আমি মনে করি। তাহলে তোমরা আজকে থেকে এই যাচাই বিধি 2টা মনে রাখবা, যাচাই বিধি 2টা ভাগের। একটা হলো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য, আর হলো ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। এই 2টা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে, বইয়ে তোমাদের আছে, কিন্তু তোমরা বইগুলা খুঁটিনাটি বিষয়গুলো দেখবা, তাইলে পাবা। আজকে দেখি এই যে যাচাই বিধি অনুযায়ী আমাদের এটা সঠিক কিনা, আজকে 3টা ভাগ সঠিক কিনা। এখন দেখো এখানে যাচাই বিধি 1 ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা ঠিক আছে, এটাও সঠিক। তাহলে আমরা বলতে পারি 1 নম্বর সঠিক। 2 যাচাই বিধিতেই 1 নম্বর সঠিক। আচ্ছা, এবার 2 নম্বর দেখো, প্রথম যাচাই বিধিতে সঠিক, কিন্তু দ্বিতীয় যাচাই বিধিতে সঠিক না, তাহলে এটা সঠিক না। মানে 2টা যাচাই বিধি কারেক্ট হতে হবে। এবার 3 নম্বরে দেখো, এটা এদিকে সঠিক কিন্তু এদিকে সঠিক নয়, কারণ এই ভাগশেষটা বড়, এখানে ভাগশেষটা বড়। ঠিক আছে, ভাগশেষটা এখানে ভাজকটা যেখানে ভাগশেষটা বড় হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এটা সঠিক নয়। কি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছো সবাই? আমরা কিভাবে যাচাই করব কিভাবে? কোনো ভাগ আমাদের কিন্তু অনুশীলনীতে এর কাজ আছে, তোমরা কিন্তু এই কাজগুলো অনুশীলনী থেকে করতে হবে তোমাদের। তাহলে আমরা যাচাই বিধি 1 যাচাই বিধি 2 এই 2টা অনুযায়ী একটা ভাগকে যাচাই করব। এইভাবেই যাচাই বিধি 1 যাচাই বিধি 2 এখানে আমরা গুণ করে নিব, কিন্তু এখানে আমি সরাসরি গুণ করিনি, তোমরা গুণ করে নিয়ে যোগ করবা, 28 যোগ করে যদি দেখো মিলে গেছে তাহলে সঠিক। এখানে মিলে গিয়েছে, এটাও মিলে গেছে, কিন্তু এদিকে মিলছে না। তাহলে আমরা আজকে যে কি শিখলাম, আমরা আজকে কি যাচাই বিধি শিখলাম, ভাগের যাচাই বিধি শিখলাম, কিভাবে সঠিক কি সঠিক নয় ভাগ কিভাবে যাচাই করতে হয় এটা আমরা শিখলাম। ঠিক আছে, তাহলে তোমাদের মনে থাকবে নিশ্চয়ই। একটু মনোযোগ দিয়ে ক্লাস করলে না এগুলো অনেক কাজে লাগবে তোমাদের। তাহলে তোমরা ঠিক বুঝতে পেরেছো আজকের কাজ, গণিতের কাজটা? আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা আমাদের 3টা ক্লাস শেষ হলো। আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় বই, তোমরা বইটা বের করো, বইয়ের তোমরা 11 পৃষ্ঠা বের করো, 11 পৃষ্ঠা। এগারো পৃষ্ঠা বের করো।
বের করেছো? গতদিন আমরা এই 10 পৃষ্ঠা পড়েছিলাম। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করি। মিত্রবাহিনীর প্রধান কে ছিল বলো তো? বই দেখেই বলো তোমরা, মিত্রবাহিনীর প্রধান কে ছিল? লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরা। হ্যাঁ, জগদীশ সিং। আচ্ছা, এবার বলো, এই যে স্যার, যৌথ বাহিনী যে আক্রমণ করেছিল, সে আক্রমণটার নাম কি? অপারেশন জ্যাকপট। আচ্ছা, এবার এই পৃষ্ঠায় দেখো তোমরা, আমরা এখানে এসো বলিতে আছে এই যে মাত্র 9 মাসের যুদ্ধে বাঙালি জাতি কিভাবে বিজয় অর্জন করেন। এই যে সামরিক বাহিনী, সাধারণ মানুষের অংশগ্রহণ, বৈদেশিক সমর্থন, সহায়তা, মুক্তিযুদ্ধের প্রকৃত কারণ, এই সমস্ত এই যে 4টা কারণ আছে, এই 4টা কারণের ফলে কি হয়েছিল? 4টা কারণের ফলে আমরা 9 মাসের যুদ্ধে বাঙালি জাতি বিজয় অর্জন করেছিল, তাই না? আচ্ছা, পাকিস্তান আত্মসমর্পণ বাহিনীর ছবিটা দেখেছো? ছবিটা দেখো তো, এদিকে এই পৃষ্ঠায় 10 পৃষ্ঠায় ছবিটা দেখো। এই ছবি থেকে তোমরা কিছু লিখতে পারবে? কি লিখবে? একজন বলো। এইটুকুই লিখবে, ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে আমাদের সত্যিকারের বিজয় অর্জিত হয়। এইটুকু লিখলেই তো হইলো, একটা অনুচ্ছেদ, তাই না? আচ্ছা, ওকে। আচ্ছা, এবার এই যে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা কোথায় জন্মগ্রহণ করে? পাঞ্জাব, এটা জানতে হবে তোমাদের। আচ্ছা, এবার এই নিচের 1971 সালের এই দিনগুলিতে কি ঘটেছিল বলো তো? 21শে নভেম্বর কি ঘটেছিল? মিত্রবাহিনী ও যৌথ মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী। হ্যাঁ। এই 3রা ডিসেম্বর কি ঘটেছিল? হঠাৎ পাকিস্তান বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে বোমা হামলা চালায়। হ্যাঁ। 16ই ডিসেম্বর কি ঘটেছিল? আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমি বলি, আচ্ছা, আমরা কবে বিজয় দিবস পালন করি? 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর। আচ্ছা, বঙ্গবন্ধু কবে পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করেন? 10ই জানুয়ারি। হ্যাঁ, না, 10ই মুক্তি লাভ, কারাগার থেকে মুক্তি লাভ করেন কবে? 8ই জানুয়ারি। না, 1972 সালটা বলতে হবে, 1972 সালের 8ই জানুয়ারি। আচ্ছা, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন কখন? 10ই জানুয়ারি। 1972 সালে 10ই জানুয়ারি। 72 সালটা বলবে। আচ্ছা, পাকিস্তান বাহিনী কখন আত্মসমর্পণ করে? পাকিস্তান বাহিনী কখন আত্মসমর্পণ করে? 1971 সালের 16ই ডিসেম্বর। 1971 সালের 16ই ডিসেম্বর। এই কথা বলে কে? মাইক বন্ধ করো। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় কারা আমাদের সাহায্য করে? ভারত। ভারত। এইভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর তো তোমরা দিতে পারছো, তাই না? তাহলে এখন তোমরা করবে কি? তোমরা তো বই দেখে দিচ্ছ, তোমরা এই যে আমি যে প্রশ্নগুলা করলাম, এই ধরনের প্রশ্ন তোমরা তৈরি করবে, তৈরি করে তার উত্তর নিজেরা লিখবে। পারবে না? তাইলে তোমাদের এই পড়াটা কমপ্লিট হবে। ঠিক আছে? হ্যাঁ, তোমরা এই আমার মতো করে প্রশ্ন তৈরি করবে এবং প্রশ্ন তৈরি করে তার উত্তর লিখবে। নিজেরা প্রশ্ন তৈরি করবে, নিজেরা উত্তর লিখবে। তাহলে মোটামুটি আজকে আমাদের এই 4টা ক্লাসই ছিল, আর আজকের অন্য কোনো ক্লাস নেই। তাহলে আবার আগামীকাল দেখা হবে। আচ্ছা, আজকে 2 তারিখ না, তাহলে আজকে অন্য কোনো ক্লাস নেই তোমাদের। তো এই ক্লাস দিয়ে আমি আজকে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আর যা যা কাজ বললাম সেই কাজগুলো করবে। তাই তোমরা আস্তে আস্তে রিমুভ হও, তোমরা আস্তে আস্তে রিমুভ হয়ে যাও। ওয়ালাইকুম সালাম। সবাই আস্তে আস্তে রিমুভ হয়ে যাও, কেউ কেউ থাকবে না। যাও, আস্তে আস্তে চলে যাও, রিমুভ হও, মানে কল কেটে দাও। ওই যে লাল ইয়েটা আছে ওটা কেটে দাও, কেটে দাও। তুষার আহমেদ কেটে দাও, তুষার আহমেদ। ওকে।